দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ, বিনিয়োগ বৃদ্ধির রোডম্যাপ সহ কর ছাড়ের দীর্ঘ তালিকা, কালো টাকা সাদা করার সুযোগ বহাল। শুল্ক কমবে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন সহ প্রযুক্তি পণ্যে, বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের দাম। বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল, ব্যবসায়ীদের সমর্থন, আর্থিক ভিত্তি সবল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে অসম্ভব আশার পকেট বান্ধব বাজেট দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9.5 লাখ কোটি টাকার মেগা এ বাজেটের পাতায় পাতায় মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা তার। সেই লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর ছাড়ের তালিকা দীর্ঘ করা এবং বিনিয়োগ বাড়ানোর নতুন রোডম্যাপ ঘোষণা করলেন তিনি। সব মিলিয়ে নতুন বাজেট গণতান্ত্রিক ও মানবিক করার চেষ্টায় বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। তবে সমালোচনা সত্ত্বেও কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রাখার পুরনো পথেই হাঁটলেন অর্থমন্ত্রী। বাজেটের খুঁটিনাটি জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অধিবেশন শুরুর আগে এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেটের দলিল হাতে সংসদ কক্ষে ঢোকেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। দেশকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রায় আগামী 1 বছরের জন্য রাষ্ট্রের আয় ব্যয় ও অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট দিলেন অর্থমন্ত্রী। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। রাষ্ট্রের পরিচালন খরচ ও উন্নয়ন ব্যয়ের পরিকল্পনায় 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নতুন বাজেটের আকার বিদায়ী বাজেটের তুলনায় 19% বড়। 2026-27 অর্থ বছরের বড় বাজেট দেওয়ার পেছনে অর্থমন্ত্রীর যুক্তি, এই বাজেট প্রবৃদ্ধি বাড়াবে। আর তাই নতুন বাজেট দিয়ে 6.5% প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখালেন তিনি। বাজেটের আগে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালেও এবার কর ছাড় দিয়ে 2 অঙ্কের মূল্যস্ফীতিকে 7.5% নামিয়ে আনার টার্গেট ঠিক করলেন তিনি। এবারের বাজেটের বড় অংশই যাবে সরকারের পরিচালন ব্যয়ে। এই খাতে খরচের প্রস্তাব করা হয়েছে 6,21,000 কোটি টাকা। এই খরচের 14% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়, আর 20% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,27,500 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, ছোট বড় বা মেগা প্রকল্প নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই 3 লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। অসম্ভব আশাবাদের এই বাজেটে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বিপুল এই অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 6,04,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার এরপরও বাজেটে ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি, সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি টাকা বরাদ্দ সহ সার্বিক সামাজিক সুরক্ষায় 1,44,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দ থাকছে 500 কোটি টাকা। ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, তবে ফ্রিল্যান্সার ও প্রযুক্তি বান্ধব আয়ে থাকছে বিশেষ ছাড়। খুচরা ব্যবসায় 2% হারে বসছে অগ্রিম শুল্ক। এমন বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না।
নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি 5 বছরের জন্য নতুন রোডম্যাপ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে আয়সীমা কিছু বাড়ানো হলেও কর হার প্রতি ধাপেই 5% করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান বাড়ানো এবং জিনিসপত্রের দাম সহনীয় রাখার মধ্য দিয়ে বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন অর্থমন্ত্রী। সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। তবে সমালোচনার পরও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের পথে হাঁটেননি অর্থমন্ত্রী। জমি ও ফ্ল্যাট বেচাকেনায় স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিলে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখলেন তিনি। নতুন বাংলাদেশ গড়ার আশায় শুধু অঙ্ক বদল নয়, বাজেটের পুরো দর্শন বদলে দিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিলেন অর্থমন্ত্রী। এই বাজেট দিয়েই সন্ধিক্ষণে থাকা অর্থনীতিকে আইসিইউ থেকে বের করতে চান তিনি। কিন্তু বিদায়ী বাজেটে 9 মাসে যেখানে মাত্র 52% বাস্তবায়ন হয়েছে, সেখানে এত বড় বাজেট কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পথনকশা দেননি অর্থমন্ত্রী। আর তাই প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো ছাড়া এই বাজেট কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে, যার ফলে দাম কমবে এসব পণ্যের। আমদানির পরিবর্তে দেশে উৎপাদিত পণ্যের কর ভার কমানোতেই জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কিছু পণ্যের কর হার বৃদ্ধিতে বাজার দর বাড়তে পারে সেসব পণ্যের। প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে বাড়বে সিগারেট ও নিকোটিন জাতীয় পণ্যের দাম, বাড়বে স্থানীয় সব ধরনের মদের মূল্য। কাজু বাদামে 25% এবং হিমায়িত মাছের উপর 15% ভ্যাট আরোপের ফলে বাড়বে এসব পণ্যের দাম। উৎপাদন পর্যায়ে 10% কর ও ভ্যাট বাড়ানোয় দাম বাড়বে মাইল্ড স্টিল অর্থাৎ MS রডের দামে, ফলে বাড়তে পারে ফ্ল্যাটের দাম। বিলাসী পণ্য, বিদেশি প্রসাধনী, উচ্চ মূল্যের প্যাকেটজাত খাদ্যপণ্য এবং নতুন করে আরও 10টি ক্যাটাগরির পণ্যের আমদানির উপর 20% ভ্যাট আরোপের প্রস্তাব এসেছে। ফলে শৌখিন ও বিদেশি ব্র্যান্ডের পণ্য কিনতে গুনতে হবে বাড়তি অর্থ। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি ও বাজারে লাগাম টানতে নিত্যপণ্যের সরবরাহ চেইনে কমানো হচ্ছে করের চাপ। চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্য তেল ও চিনি সহ প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমানোয় কমতে পারে এসব পণ্যের দাম। ভ্যাট কমায় কমতে পারে ফ্রিজ, এসি ও টিভির মতো গৃহস্থলী ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের। কমবে দেশে তৈরি মোবাইল ও ল্যাপটপের দাম। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য থাকছে 7.5% ভ্যাট ও 7% আয়কর কমানোর প্রস্তাব। কমবে স্বর্ণের দাম, সোলার প্যানেলেও করমুক্ত সুবিধা বাড়বে 2035 সাল পর্যন্ত। কমবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি এবং ই-বাইকের দাম। বিগত সরকারের রেখে যাওয়া দুর্বল কর্মসংস্থানহীন অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরানোর চ্যালেঞ্জে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম ও বাংলাদেশের 55তম বাজেট পেশ করেছেন। বাজেটে সামাজিক নিরাপত্তা খাত, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ অন্তত 8 ধরনের নতুন কর্মসূচি যুক্ত হচ্ছে, যাতে প্রয়োজন বিপুল অর্থ। বড় ঘাটতি ধরেই রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সক্ষমতা নিয়ে বরাবরের মতো প্রশ্ন থাকলেও 6,04,000 কোটি টাকা বড় রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে এনবিআরকে। রিপোর্ট গোলাম মইনুল হাসানের। দীর্ঘ 20 বছর পর বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে পেয়েছে অর্থ পাচার, ঋণ খেলাপিতে বিপর্যস্ত খুবই দুর্বল অর্থনীতি। এরপর নির্বাচন ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধার সবকিছু সামলাতে হবে অর্থমন্ত্রীকে। এর মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ভীষণ ও বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজন বিপুল বরাদ্দ। অর্থমন্ত্রী সেসব মাথায় নিয়ে সাজিয়েছেন রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব। অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। দেশীয় উচ্চ বৈদেশিক অনুদান মিলে এবার 6,95,000 কোটি টাকা পেতে চাই সরকার। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। বাকি অর্থ এনবিআর বহির্ভূত কর থেকে 25,000 কোটি টাকা ও 66,000 কোটি টাকা অর্থমন্ত্রী নিতে চান কর বহির্ভূত উৎস থেকে।
করের বাইরে ৬,১৫০ কোটি টাকা হিসাব করা হয়েছে বৈদেশিক অনুদান থেকে। শিক্ষাতে শৃঙ্খলা আনয়নে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৩.৬%, যা টাকার অঙ্কে দাঁড়ায় ২,৪৩,০০০ কোটি টাকা। ঘাটতির সবচেয়ে বড় অংশ ১,২৭,০০০ কোটি টাকা নেয়ার সরকারের পরিকল্পনা অভ্যন্তরীণ ঋণ থেকে, বাকিটা নেবার আসা বৈদেশিক ঋণ থেকে, যার পরিমাণ ১,০৯,৮৫০ কোটি টাকা। নদী সমূহের নব্যতা প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে ১,১২,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সঞ্চয়পত্র থেকে ৮,৫০০ কোটি টাকা ও অন্যান্য খাত থেকে ৬,৫০০ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। নীতি পরিকল্পনায় শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার লক্ষ্য ৩৭.৯%, মূল্য সংশোধন কর বা ভ্যাট থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আয়কর থেকে ৩৬.৪%, সম্পর্ক শুল্ক আর আমদানি শুল্ক থেকে যথাক্রমে ১৩.৬% ও ১০.৩% নেওয়ার পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রী। ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে অর্থমন্ত্রী ভ্যাট থেকে পাবার লক্ষ্য ২,৮২,৯১৫ কোটি টাকা, আয়কর থেকে ২,১৯,৮৩৫ কোটি টাকা। এরপর সর্বোচ্চ অর্থ আদায় খাতগুলো সম্পর্ক শুল্ক থেকে ৮২,২৮৩ কোটি টাকা ও আমদানি থেকে ৬১,৯৩৯ কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থের উপর আবগারি শুল্ক থেকে নেওয়ার পরিকল্পনা ৭,২৮৫ কোটি টাকা। ভ্যালু ফর গত কয়েক বছর ব্যক্তির কর্মুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি এবার পূরণ হয়েছে। কর্মুক্ত আয়ে ৫ অর্থ বছরের আয়করের রোডম্যাপও দিয়েছেন অর্থমন্ত্রী। আসছে অর্থ বছরে আগের চেয়ে ২৫,০০০ টাকা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত বাৎসরিক আয় দিতে হবে না কোনো কর। ২০৩০-৩১ অর্থ বছরে কর্মুক্ত আয় সীমা ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। জিডিপির ২.৭%। সরকারি ও বেসরকারি প্রকল্পের অর্থায়নে শেয়ার বাজারকে ব্যবহার করা হবে ও লেনদেন একদিনে নিষ্পত্তি করার পরিকল্পনারও কথা বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। নিশ্চিতের পাশাপাশি গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। অংশ হিসাবে নতুন বাজেটে বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা নিশ্চিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত নীতি ও সীমাহীন দুর্নীতির কারণে শিক্ষা ও সেবা খাত বিপর্যস্ত হয়েছে। সেখান থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়েছে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। অর্থমন্ত্রী হিসাবে বিএনপি সরকারের প্রথম বাজেটে খাতভিত্তিক বরাদ্দ বাড়ানোর সাহসী পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী। আমাদের প্রথম জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের তথ্য অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৭,৩৪৫ কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ, জ্বালানি খাতে ফ্যাসিস্ট সরকারের সময় অনিয়ম করে লুটপাট করা হয়েছে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা তৈরি করা হয়েছে। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি খাতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে বর্তমান সরকার। নজর দেওয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ডিজেল ও এলএনজির স্পট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছি এবং জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম খুবই সামান্য সমন্বয় করেছি। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ফ্যাসিস্ট সরকার বিপর্যস্ত করেছে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করেন অর্থমন্ত্রী। জানান, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫% উন্নীত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। দেশের নাগরিকদের জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বিএনপি সরকার। এমন কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সার্বজনীন চিকিৎসা সহায়তার জন্য চালু করা হবে ই হেলথ কার্ড। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে
সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। উপস্থাপিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সম্ভাবনার ক্ষেত্রে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে 2026-27 অর্থ বছরে 1,45,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের প্রায় 16%। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। একই সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও দেশের 2.5 লাখ ধর্মীয় নেতা। শুভ মাহফুজের রিপোর্ট। অর্থনৈতিক সুযোগের বিস্তার, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার প্রত্যয়ে জাতীয় সংসদে পেশ হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবার সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনা 14.4% বেশি। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। তবে এবার অপচয় রোধে কর্মসূচির সংখ্যা কমিয়ে আনা হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্ত হয়েছে নতুন 6টি মেগা উদ্যোগ। এর মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি। এসব কার্ড বিতরণে অনিয়ম রুখতে নেওয়া হয়েছে সমন্বিত ডাটাবেজ। একই সাথে সামাজিক সম্প্রীতি জোরদারে প্রথমবারের মতো ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ 2.5 লাখেরও বেশি ধর্মীয় নেতাদের দেয়া হবে মাসিক সম্মানীয় উৎসব ভাতা। 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। ঘোষিত বাজেটে গুরুত্ব পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা। এ, বি ও সি ক্যাটাগরিতে শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000, গুরুতর আহতদের 15,000 এবং আহতদের দেয়া হবে 10,000 টাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ, বি, সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। বিদ্যমান ভাতার ক্ষেত্রেও আসছে বড় সুখবর। বয়স্ক ও বিধবা ভাতা বাড়িয়ে করা হচ্ছে 700 টাকা এবং প্রতিবন্ধী ভাতা 100 টাকা বাড়িয়ে করা হয়েছে 1,000 টাকা। আর সুবিধাভোগীদের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 38 লাখ। এছাড়াও ক্যান্সার ও লিভারে আক্রান্ত রোগীদের জন্য এককালীন অনুদান 50,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে আবার উঠছে। এটা ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। এদিকে মূল বাজেটের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে 5 বছর মেয়াদী বিশেষ কৌশলপত্র ও পৃথক বাজেট দলিলও প্রকাশ করেছে সরকার। নতুন এই সুরক্ষা জাল সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনবে সেটাই এখন দেখার অপেক্ষা। সম্ভাবনার ক্ষেত্রে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এটি দেশের 55তম বাজেট এবং তারেক রহমান সরকারের প্রথম বাজেট, যার অর্থমন্ত্রী হিসেবেও আমির খসরু মাহমুদ চৌধুরীর সংসদে প্রথম বাজেট উপস্থাপন। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদে তার কার্যালয়ে প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থ বিল ও নির্দিষ্টকরণ বিলে স্বাক্ষর করেন। বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাজেট বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছে। বাজেটকে তিনি সৃজনশীল, উৎপাদন, বিনিয়োগ
ও ব্যবসা বান্ধব বাজেট হিসেবেও অভিহিত করেন। বাজেটে ব্যবসায়ীদের কর প্রদানের সুযোগ দেওয়া হয়েছে, পাশাপাশি করের আওতা বাড়ানোর কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ বাজেটকে শুধু উচ্চাভিলাষী ও বাস্তবতা বিপর্যিতই নয়, ইতিহাসের সর্বোচ্চ ঘাটতি বাজেট বলে মন্তব্য করেন। ব্যাংক খাতের সংস্কার নিয়ে বাজেটে কিছু বলা না হলেও নজিরবিহীনভাবে দলীয়করণের অভিযোগ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ছাড় দেয়াকে বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন নাহিদ ইসলাম। আর বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণ কিভাবে সুবিধা পাবে তার উপর নির্ভর করছে বাজেট। তার মতে এই বাজেট ট্যাক্স নির্ভর। বাজেটে দুর্নীতি রোধে ব্যবস্থা না থাকায় হতাশা ব্যক্ত করেন ডাক্তার তাহের। চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ইউনান প্রদেশে ৭ম চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাচ্ছেন। আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের সাথে চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উভয় দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরেক ধাপ এগিয়ে দেবে। ডেপুটি স্পিকার প্রসঙ্গক্রমে ১৯৭৭-১৯৮০ সালে বাংলাদেশের স্বাধীনতা পররাষ্ট্রনীতির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০২ সালে প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক চীন সফর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে। চীন বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। অবকাঠামো, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়াতে চীনের প্রতি আহ্বানও জানান ডেপুটি স্পিকার। ৬ নবজাতকের মৃত্যুর জেরে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন থেকে নতুন কোনো রোগী ভর্তি করতে পারবে না হাসপাতালটি। গত ২৭ মে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সেই নোটিশের জবাবে সন্তুষ্ট না হয়ে হাসপাতালের লাইসেন্স বাতিল করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। এর প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এখনই হাসপাতালটি বন্ধ না হলেও নতুন করে আর রোগী ভর্তির সুযোগ নেই বলে জানান তারা। লাইসেন্স বাতিলের বিপক্ষে আপিল করা হবে বলে জানিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রয়েছে বলে জানান তারা। এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ, বিনিয়োগ বৃদ্ধির রোডম্যাপ সহ কর ছাড়ের দীর্ঘ তালিকা, কালো টাকা সাদা করার সুযোগ বহাল। শুল্ক কমবে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন সহ প্রযুক্তি পণ্যে, বাড়বে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা শৌখিন পণ্যের দাম। বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল, ব্যবসায়ীদের সমর্থন। আর্থিক ভিত্তি সবল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।